করা। আজকের এই ভিডিওটি নবম শ্রেণীর অনুশীলন বইয়ে যে আমার বংশলতিকা রয়েছে, সেই বংশলতিকাতে যখন একজন শিক্ষক শিক্ষার্থীকে মূল্যায়ন করবেন, সেক্ষেত্রে পারদর্শিতার নির্দেশক রয়েছে। আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে আমার বংশলতিকাতে মোট রয়েছে 6টি পারদর্শিতার নির্দেশক। এখন অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ জিজ্ঞাসা করেন যে বাচ্চারা অর্থাৎ শিক্ষার্থীরা ষান্মাসিক পর্যন্ত কতগুলো শিখন অভিজ্ঞতা করবে। ইতিমধ্যে সবার জানা আছে যে শিক্ষার্থীদের জন্য 2টি বই রয়েছে, অনুশীলন বই এবং অনুসন্ধানী বই। আর শিক্ষকদের জন্য আরেকটি অতিরিক্ত বই রয়েছে, যেটা শিক্ষক সহায়িকা। এই শিক্ষক সহায়িকাতে যেটা রয়েছে সেটা হলো শিক্ষক শ্রেণীকক্ষে কিভাবে শ্রেণী কার্যক্রমটা সম্পন্ন করবেন। তাহলে এই শিক্ষার্থীদের কিন্তু নতুন যে কারিকুলাম, সেই নতুন কারিকুলামে শিক্ষার্থীকে প্রতিনিয়তই কিন্তু মূল্যায়ন করতে হয়। এখন এই যে মূল্যায়নের ব্যাপার, সেই মূল্যায়নটা আসলে শিক্ষক কিভাবে করবেন, এটা শিক্ষার্থী অভিভাবক সকলের জানা উচিত। শিক্ষার্থীকে মূল্যায়ন করা হবে পারদর্শিতার যে নির্দেশকগুলো রয়েছে, সেই পারদর্শিতার নির্দেশক অনুসারে। আমরা যদি এখানে স্ক্রিনে লক্ষ্য করি তাহলে দেখা যায় অভিজ্ঞতাতে আমরা যদি দেখি যে খেলার মাঠে বিজ্ঞান, এটি জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে একটা ম্যাপিং লাইন, সেটা কিন্তু এখানে রয়েছে। বায়ু দূষণের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি সময়। এরপর যদি আমি দেখি যে আমার বংশলতিকাতে এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাঝামাঝি বলতে বোঝানো হয়েছে যে এখন পর্যন্ত যে নির্দেশনা রয়েছে তাতে শিক্ষার্থীদের ষান্মাসিক মূল্যায়নটা নেওয়া হবে 23 মে। তো 23 মে আগ পর্যন্ত যদি আমরা দেখি তাহলে আমার বংশলতিকা কিন্তু মে 20 তারিখ 21 তারিখ এ পর্যন্ত চলবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নটা 23 তারিখে হবে এবং এই যে শিখন অভিজ্ঞতা, এই শিখন অভিজ্ঞতার আলোকেই কিন্তু শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন বা শিখনকালীন যে মূল্যায়ন, সেটা কিন্তু শিক্ষকগণ নিচ্ছেন। তাহলে আমরা দেখি যে এই যে পারফরমেন্স ইন্ডিকেটর, সেই পারফরমেন্স ইন্ডিকেটরের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীকে মূল্যায়ন করা হবে। আমার বংশলতিকাতে যে পিআইগুলো থাকছে, অর্থাৎ টোটাল রয়েছে 6টি আমার বংশলতিকাতে। তাহলে প্রথমটা যদি লক্ষ্য করো যে 04টা হচ্ছে বিজ্ঞান বই, অর্থাৎ বিজ্ঞানের কোড নম্বর। এরপর যদি দেখা যাচ্ছে যে 09 হচ্ছে নবম শ্রেণী। 08 এটা বোঝানো হয়েছে যে নবম শ্রেণীর জন্য যোগ্যতা রয়েছে টোটাল 10টি, সেই 10টির মধ্যে 08টা হচ্ছে 8 নম্বর আর 01টা হচ্ছে পিআই 1 নম্বর। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম এটা হলো পারদর্শিতার নম্বর এবং পারদর্শিতার নির্দেশক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিভিন্ন জীবের মধ্যকার বৈচিত্র্যের ধরন খুঁজে বের করছে, এটা হচ্ছে পিআই। এই আঙ্গিকে শিক্ষক শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন। এই পিআই এর মাত্রা আবার 3 ধরনের। ইতিমধ্যে আমাদের সবার জানা আছে যে চতুর্ভুজ, বৃত্ত আর ত্রিভুজ। আমি যদি এখানে লক্ষ্য করি তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে যে মাত্রাটি রয়েছে বিভিন্ন জীবের মধ্যকার বৈচিত্র্যের ধরন চিহ্নিত করছে। এরপর যদি আমরা বৃত্তের ক্ষেত্রে যাই তাহলে এখানে দেখা যাবে যে প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন জীবের মধ্যকার বৈচিত্র্যের ধরন খুঁজে বের করছে। ত্রিভুজের ক্ষেত্রে গেলে আমরা দেখব যে বিভিন্ন জীবের মধ্যকার বৈচিত্র্যের ধরন বৈশিষ্ট্য উল্লেখপূর্বক খুঁজে বের করছে। তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু মাত্রাগুলো দেখতে পাচ্ছি। এই মাত্রাগুলোর আঙ্গিকে, অর্থাৎ এই যে পিআই ছিল সেই পিআই এর যে 3টা মাত্রা, এই 3টা মাত্রার আঙ্গিকেই কিন্তু কি করে শিক্ষার্থীকে মূল্যায়ন করা হবে। এখন যে পারদর্শিতা দেখে শিক্ষক শিক্ষার্থীকে নিরূপণ করা হবে, অর্থাৎ যে পারদর্শিতার মাত্রা দেখে নিরূপণ করা যাবে। যদি শিক্ষার্থী
বিভিন্ন জীবের মধ্যকার বৈচিত্র্যের ধরন চিহ্নিত করছে, অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া রয়েছে। এখন শিক্ষার্থী যদি এটি করতে পারে তাহলে পাবে চতুর্ভুজ। এরপর দেখা যাচ্ছে যে প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন জীবের মধ্যকার বৈচিত্র্যের ধরন খুঁজে বের করছে। এটা যদি শিক্ষার্থী করে তাহলে পাবে বৃত্ত। এরপর আমরা ত্রিভুজের ক্ষেত্রে যদি যাই যে বিভিন্ন জীবের মধ্যকার বৈচিত্র্যের ধরন বৈশিষ্ট্য উল্লেখপূর্বক খুঁজে বের করছে, এটা হবে ত্রিভুজ। তাহলে আমরা এখান থেকেই কিন্তু দেখতে পাচ্ছি যে স্বাভাবিকভাবে যে চতুর্ভুজে যেটা রয়েছে তার চেয়ে কিন্তু আরেকটু উপরে রয়েছে বৃত্তের ক্ষেত্রে, এরপরে কিন্তু সর্বোচ্চ পর্যায়ে রয়েছে ত্রিভুজ। এখন এই যে শ্রেণী কার্যক্রমে শিক্ষার্থীরা কি করবে, এই পিআই এর আঙ্গিকে এর উত্তরগুলো কিন্তু পাবে, অর্থাৎ অনুশীলন বইয়ের 40 থেকে 41 নং যে পৃষ্ঠা রয়েছে অনুশীলন বইয়ে সেই কাজগুলো তারা করবে। এখন কথা হলো যে এই যে শিক্ষার্থীরা শুধু তারা ছক পূরণ করে, কিন্তু আসলে ছক পূরণ করলেই কিন্তু একটা শিক্ষার্থী অর্থাৎ একজন শিক্ষার্থীর কিন্তু সঠিক মূল্যায়নটা করা যায় না। তার অর্থ হলো যে ছকের উপরে নিচে বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোও কিন্তু শিক্ষার্থীকে কমপ্লিট করতে হবে। যখনই সকল অর্থাৎ এই যে 40 থেকে 41 পৃষ্ঠাতে ছক সহ বিভিন্ন ধরনের যে প্রশ্ন রয়েছে যখন কমপ্লিট করবে তখনই কেবল শিক্ষার্থীর সেই অর্জনটা অর্জিত হবে, নতুবা হবে না। এখন শিক্ষার্থীকে যখন এই পিআই এর আন্ডারে তাদের মূল্যায়নটা করা হবে তখন শিক্ষার্থীকে কিন্তু অবশ্যই কি করতে হবে, প্রথমত যেটা কাজ হবে সেটা হচ্ছে তার অনুসন্ধানী বইটা কিন্তু অবশ্যই দেখতে হবে, কারণ এই অনুসন্ধানী বইটা কিন্তু তার বেসিক গড়ার কারিগর হিসেবে কিন্তু কাজ করবে। যখনই সে অনুসন্ধানী বইটা পড়বে তারপরে সে 40 থেকে 41 নং পৃষ্ঠাতে যে অনুশীলন বইয়ের কাজ রয়েছে তখনই সে কেবল পারবে, নতুবা তার পক্ষে সেটা সম্ভব হবে না। এখন আমরা এই যে পিআই, সে পিআই এর আঙ্গিকে আসলে উত্তরটা কি হবে নমুনা উত্তর হিসেবে দিয়েছি। প্রথম সেশনে বলছে তোমার পরিবারের সদস্য কতজন, কে কে আছে তোমাদের পরিবার, অর্থাৎ তোমার পরিবারের সদস্য কতজন, কে কে আছে এটা তোমাকে উল্লেখ করতে হবে। এরপর ফ্যামিলি ট্রি বা বংশলতিকা কি, প্রথম সেশন বা এই সেশনগুলো কমপ্লিট করতে হলে তোমাকে যা করতে হবে, তোমাদের যদি মনে হয় তাহলে আমার যে ভিডিওটি রয়েছে অনুসন্ধানীর সাথে মিল রেখে সেই অনুসন্ধানীটা আগে কমপ্লিট করতে হবে। আর যদি তোমরা পারো তাহলে যে কোনো জায়গা থেকে এটা তোমরা পড়তে পারো। এর সাথে অর্থাৎ এই পিআই এর আন্ডারে কিন্তু রয়েছে তোমার যে উত্তরগুলো, সেটা হচ্ছে ফ্যামিলি ট্রি বা বংশলতিকা কি। ফ্যামিলি ট্রি বা বংশলতিকা হলো একটি চার্ট যার মাধ্যমে একাধিক প্রজন্মের সদস্যদের মধ্যে একটি সম্পর্কের চিত্র দেখানো হয়। আমি ইতোমধ্যে এইগুলো পর্বের মধ্যে আছে, তোমরা যদি মনে করো তাহলে সেগুলো দেখে নিতে পারো। জাস্ট আমি নমুনা উত্তরটা দিয়েছি যে এই পিআই এর আঙ্গিকে আসলে সঠিক উত্তরটা কি হবে। এরপর বলা হচ্ছে যে নিজের বংশলতিকা ফ্যামিলি ট্রি আকারে বানাও, অর্থাৎ তোমার যে বংশলতিকা সেটা তুমি ফ্যামিলি ট্রি আকারে বানাবে, যেখানে তোমার নানা নানি দাদা দাদি থেকে শুরু করে 3 প্রজন্মের একটা ফ্যামিলি ট্রি তৈরি করবে। এবং এই যে ফ্যামিলি ট্রি তৈরি করবে, ফ্যামিলি ট্রি তৈরি করার পর তোমাকে কি করতে হবে, এটি তোমাদের 40 থেকে 41 পৃষ্ঠাতে রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলোকে কিন্তু তোমাকে সেখানে উল্লেখ করতে হবে। এরপর বলা হয়েছে যে তুমি ফ্যামিলি ট্রি তৈরি করলে, ফ্যামিলি ট্রি তৈরি করার পরে এখানে দেওয়া আছে, লক্ষ্য করো যে দাদা দাদি নানা নানি, তারপর বাবা মা, তারপর তুমি আছো, মনে করো তোমার ভাই বোন আছে, এইভাবে তুমি 3 প্রজন্মে একটা ফ্যামিলি ট্রি তৈরি করলে। এরপর ওই যে বৈশিষ্ট্যগুলো ছিল তোমাদের 40 পৃষ্ঠাতে যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো তোমরা উল্লেখ করবে। এরপর দ্বিতীয় এবং তৃতীয় সেশনে যেটা থাকবে সেখানে এই যে বিভিন্ন ধরনের যে বৈশিষ্ট্য ছিল, চোখের রং কেমন, তারপর তোমার এই যে চুল, সোজা চুল, এই বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলো, অথবা এই যে চোখের বর্ণ কেমন, সেগুলো নিয়ে একটা চার্ট তৈরি করবে, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য নিয়ে চার্ট তৈরি করবে। এরপর বলা হয়েছে যে এবার একটু ভেবে দেখো, পরিবারের বিভিন্ন সদস্যদের কোনো একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম কেন হয়, আবার আমরা কেনই বা বাবা মার মতো একইভাবে দেখাই না। অর্থাৎ এখানে যদি দেখি তাহলে দেখা যাবে যে পরিবারের বিভিন্ন সদস্যদের কোনো একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম কেন হয়, কারণ এটি হচ্ছে প্রশ্ন। তোমরা অনেক সময় চার্ট দেখো আর চার্ট তোমরা
লিখে নিয়ে আসো। কিন্তু চার্টের নিচে যে তোমাদের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখো না, যার কারণে প্রশ্ন যদি না লেখো তাহলে ওই পিআইটা কিন্তু তোমার কমপ্লিট হলো না। তখনই দেখা যাবে যে সর্বোচ্চ পর্যায়ে যে মাত্রা রয়েছে ত্রিভুজ সেখান থেকে কিন্তু তুমি বঞ্চিত হচ্ছ। এরপর বলা হয়েছে যে এই যে এর উত্তর, সেই উত্তরটা যদি বলি তাহলে এটাও কিন্তু পর্বে আছে, সেই পর্ব থেকে তোমরা দেখে নিতে পারো অথবা অন্য কোথাও থেকেও তোমরা সেটা কালেক্ট করতে পারো। কেন আমরা কেউ আমাদের বাবা কিংবা মা একেবারে হুবহু কারোর মতো হয় না। এখন এটার যে উত্তর সেই উত্তরটা অলরেডি দেওয়া আছে, তা আমি এখানে এই উত্তরটা বলে আর সময় নষ্ট করতে চাই না। পরেরটা আমরা দেখছি যে দলে বসে জীবের বৈশিষ্ট্য কিভাবে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে প্রবাহিত হয় তা জানার জন্য অনুসন্ধানী পাঠ বইয়ের জিনতত্ত্ব ও বংশ উৎপত্তি অধ্যায় থেকে মেন্ডেলের গবেষণা ও জীবের বৈশিষ্ট্য নির্বাচন অংশ পড়ে নাও। পড়ার পর দলের বন্ধুদের সঙ্গে আলোচনা করো। আলোচনার সাপেক্ষে যদি কোথাও বুঝতে না পারো তাহলে শিক্ষকের সহায়তা নেবে। এখানে বলা হয়েছে যে এই যে মেন্ডেলের গবেষণা ও জীবের বৈশিষ্ট্য নির্বাচন, আমরা ইতিমধ্যে জেনেছি যে মেন্ডেল 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন। সেই 7 জোড়া বৈশিষ্ট্য যদি দেখি তাহলে দেখা যাবে যে কাণ্ডের দৈর্ঘ্য, সেই কাণ্ডের দৈর্ঘ্য খাটো লম্বা। এরপর যদি আমরা দেখি ফুলের অবস্থান, তারপর ফুলের রং, মানে এই যে 7টি মেইন হচ্ছে 7টি বৈশিষ্ট্য, এই 7টি বৈশিষ্ট্যে আবার হচ্ছে বিপরীত বৈশিষ্ট্য রয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু বৈশিষ্ট্য হয় টোটাল হচ্ছে 14টি, সেটা আমরা এখানে লিখব। এরপর যে কাণ্ডের দৈর্ঘ্য বৈশিষ্ট্যের জন্য লম্বা ও খাটো এই দুটি বিপরীত লক্ষণ। ফুলের বর্ণ যদি আমরা দেখি তাহলে ফুলের বর্ণের ক্ষেত্রে সাদা বেগুনি এই দুইটা লক্ষণ। আবার বীজের আকৃতি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে গোলাকার কুঞ্চিত। শুরুতে মেন্ডেল কি করেছিলেন, শুরুতে মেন্ডেল মটরশুঁটি গাছের যে কাণ্ডের দৈর্ঘ্য সেই কাণ্ডের দৈর্ঘ্য নিয়ে কাজ করেছিলেন, এটা মেন্ডেলের প্রথম সূত্রে রয়েছে। এরপর যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে মেন্ডেলের দ্বিতীয় সূত্রে, সেখানে কিন্তু 2 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন। এগুলো তোমাদের জানতে হবে, এগুলো জানতে হলে অবশ্যই তোমাদের অনুসন্ধানী বইটা কিন্তু পড়ে আসতে হবে। খাটো উদ্ভিদের মাঝে সংকরণের পরেও সবকটি উৎপন্ন বীজ থেকে শুধু লম্বা উদ্ভিদ পাওয়া যায়। প্রথম সংকরণের ফলে পাওয়া এই উদ্ভিদগুলোকে মেন্ডেল প্রথম প্রজন্ম বা F1 জন্য বলে নামকরণ করেন। এগুলো কিন্তু তোমরা পাবে কোথায়, প্রথমত তোমাদের পড়তে হবে কি মনোহাইব্রিড ক্রসটা কি সেটা বুঝতে হবে, এরপরে বুঝতে হবে মেন্ডেলের প্রথম সূত্র। তো মেন্ডেলের প্রথম সূত্রে অলরেডি তোমাদের পর্বে আছে, পর্ব থেকে তোমরা দেখে নিবে। সেখানে কিন্তু তোমার লম্বা বৈশিষ্ট্য এবং খাটো বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন। লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটা ধরেছিলেন ক্যাপিটাল টি, আর খাটো বৈশিষ্ট্যের জন্য ধরেছিলেন স্মল টি। তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি, অনেকবার তোমাদের দেখেছি এটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্যের জন্য। আর আমরা জানি যে মেন্ডেল বলেছিলেন যে ফ্যাক্টরগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে। পরবর্তীতে তোমার বিজ্ঞানীরা বলছেন যে ফ্যাক্টরকে, অর্থাৎ আধুনিক বিজ্ঞানে যে বিজ্ঞানে বলা হয়েছে ফ্যাক্টরকে জিন। তাহলে এটা লম্বা, প্রকৃত লম্বা, এটা হচ্ছে খাটো, প্রকৃত খাটো। এরপর তোমরা কি তৈরি করবে, গ্যামেট তৈরি করবে। এটা মেন্ডেলের প্রথম সূত্রেই রয়েছে। এরপর এখান থেকে তোমার কি করে, হাইব্রিডাইজেশন বা ক্রস হয়। এটা বুঝতে হলে তোমাকে প্রথমে বুঝতে হবে মনোহাইব্রিড ক্রস কি, তারপরে বুঝতে হবে মেন্ডেলের প্রথম সূত্র। এখানে যদি আমরা দেখি তাহলে এটা F1 জনু, F1 জনু বা F1 জেনারেশন। এখানে আমরা দেখব যে সবগুলো উদ্ভিদই হচ্ছে লম্বা, কারণ হতে পারতো এই যে লম্বা, এই যে লম্বা, আর এটা হচ্ছে খাটো। এখন লম্বা এবং খাটো উদ্ভিদের মধ্যে যখন সংকরণটা করানো হলো তখন হতে পারতো লম্বা না হয়ে হতে পারতো মাঝারি, কিন্তু তা কিন্তু হয় নাই। কি হয় নাই, তারা কিন্তু মিশ্রিত হয় নাই, মিশ্রিত না হয়ে পাশাপাশি তারা অবস্থান করেছে, যার ফলে কিন্তু এখানে তোমার সবগুলো উদ্ভিদই কিন্তু তোমার লম্বা হয়েছে। যেহেতু সবগুলো উদ্ভিদ লম্বা হয়েছে, কিন্তু এখানে আরেকটা ব্যাপার রয়েছে যেটা হচ্ছে তোমার মিশ্রিত হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস আমরা কেন বলবো, হেটেরোজাইগাস আমরা এজন্য বলবো যে পাশাপাশি দুটো জিন যদি ভিন্ন ধরনের থাকে তাহলে তাকে আমরা বলবো হেটেরোজাইগাস। এটা গেল F1 জেনারেশনের ক্ষেত্রে। এরপর আমরা যদি F2 এর ক্ষেত্রে দেখি, F2 এর ক্ষেত্রে, তাহলে F2 এর ক্ষেত্রে আমরা দেখব যে এই যে F1 জনুতে যে উদ্ভিদগুলো হলো সেই উদ্ভিদগুলোকে আবার কি করানো হচ্ছে, ক্রস করানো হচ্ছে, ক্রস করানো হচ্ছে। তারপর তোমরা কি তৈরি করবে, গ্যামেট তৈরি করবে। এগুলো তোমরা অনুসন্ধানী থেকে দেখে নিবে।
আমরা যদি এখানে দেখি তাহলে আমরা কিন্তু বলেছিলাম যে স্মল টির সাথে যদি ক্যাপিটাল টি থাকে তাহলে সেটাও কিন্তু তোমার লম্বা। তাহলে আমরা বলতে পারি যে এই যে টি দুইটা ক্যাপিটাল টি এটা কিন্তু প্রকৃতই লম্বা, আর এই যে দুইটা রয়েছে সেটা হচ্ছে তোমার মিশ্রিত লম্বা। তাহলে আমরা টোটাল এখানে কিন্তু ফিনোটাইপিক অনুপাত ধরতে পারি যে একটা দুইটা তিনটা, অর্থাৎ তিনটা লম্বা এবং একটা হচ্ছে খাটো প্রচ্ছন্ন। তাহলে এখান থেকে আমরা F2 জেনার সময় আমরা বলতে পারি তার অনুপাত হবে 3:1। এরপর বলা হয়েছে পরিবারের একাধিক সদস্যদের মধ্যে একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম হয়, কিন্তু আরো অনেক অঙ্গ আছে যেগুলোর বৈশিষ্ট্য একই রকম হয় না কেন। এটা বোঝার জন্য অনুসন্ধানী পাঠ বইয়ের জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা অধ্যায় থেকে জীবের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ এবং মেন্ডেলের মতবাদ, অর্থাৎ মেন্ডেলের যে দুটি সূত্র রয়েছে সেই দুইটি সূত্র তোমাদের পড়তে হবে। এবং এই যে প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এগুলো জিন তত্ত্বের যে পরিভাষা বা টার্মগুলো রয়েছে সেই টার্মগুলো তোমরা অনুসন্ধানী বই থেকে পড়ে নেবে। তোমাদের বইয়ে অনুসন্ধানী বইয়ে কিন্তু সবগুলো টার্ম নাই, তাই তোমরা ইচ্ছে করলে যে কোনো জায়গা থেকে সেগুলো কালেক্ট করে অবশ্যই পড়তে হবে, নতুবা যখন তোমরা এই পিআই এর সমাধানগুলো করতে যাবে তখন এই বিষয়গুলো তোমরা বুঝতে পারবে না। এখন এখান থেকে যদি আমরা দেখি যে মেন্ডেলের সূত্র দুটি তুমি কি ছবির সাহায্যে তোমার বন্ধুদের কাছে ব্যাখ্যা করতে পারবে? অবশ্যই করতে পারবে, কারণ দুইটা ছবি যদি পাশাপাশি থাকে, লক্ষ্য করো এখানে দুইটা ছবি দেখানো হয়েছে, একটা হচ্ছে প্রকৃতই লম্বা আর একটা হচ্ছে খাটো। এখন লম্বা এবং খাটো যেটা কিন্তু আমরা মেন্ডেলের প্রথম সূত্র থেকে দেখতে পেলাম। তাহলে এখানে যদি আমরা দেখি লম্বা এবং খাটো উদ্ভিদের মধ্যে ক্রস করানোর ফলে তোমার কি হয়েছে, F1 এ কিন্তু তোমার সবগুলো উদ্ভিদই তোমার কি দেখা যাচ্ছে, সবগুলো উদ্ভিদই লম্বা দেখা যাচ্ছে, তারা কিন্তু মাঝারি সাইজে হয়নি। কারণ কি, এই যে আমরা বলেছিলাম যে এই যে এখানে যে জিনগুলো রয়েছে সেই জিনগুলো কিন্তু তোমার পাশাপাশি অবস্থান করেছে। এরপর এই যে মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে যে ক্রসগুলো দেখানো হচ্ছে সেগুলো তোমার পর্বে রয়েছে, অথবা তোমরা অন্য কোথাও থেকে কালেক্ট করে সেগুলো করতে পারো। তবে এখানে কিন্তু অবশ্যই তোমাকে মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র পুরোটাই তোমাকে ব্যাখ্যা করতে হবে, এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে তোমাদের অবশ্যই চেকার বোর্ডের সাহায্যে এরপর এই পিআই এর আঙ্গিকে যেটা রয়েছে যে মেন্ডেল মটরশুটির উপর তার পরীক্ষাটি করেছিলেন। মটরশুটি বেছে নেওয়ার কারণ তোমরা ইতিমধ্যেই জেনেছো। এখন ভেবে দেখো, বাংলাদেশে কোনো বিজ্ঞানী যদি একই পরীক্ষা করতে চাইতেন, মটরশুটি ছাড়া আর কোন উদ্ভিদ দিয়ে পরীক্ষণটি করতে সুবিধা হতো? এখানে নমুনা উত্তর হিসেবে লিখেছি যে বাংলাদেশের কোনো বিজ্ঞানী মেন্ডেলের পরীক্ষা করতে চাইলে মটরশুটির বিকল্প হিসেবে সিম উদ্ভিদ নিয়ে পরীক্ষণটি করলে সুবিধা হতো, কারণ মটরশুটি এবং সিম একই গোত্রভুক্ত অর্থাৎ ফেবাসি হয়, এদের অধিকাংশ বৈশিষ্ট্যই হচ্ছে তোমার মিল সম্পন্ন। মটরশুটির মতো সিম গাছও এক বর্ষজীবী হয়, খুব কম সময়ের মধ্যেই সংকরায়ন পরীক্ষার ফল পাওয়া যায়। সিম গাছ একটি উভলিঙ্গ উদ্ভিদ এবং স্বপরাগায়নের মাধ্যমে প্রজনন সম্পন্ন করে, ফলে বাইরে থেকে আসা অন্য কোনো চারিত্রিক বৈশিষ্ট্য সহজে মিশতে পারে না এবং ফুলগুলো আকারে বড় হয় সিম গাছে অতি সহজে সংকরায়ন ঘটানো যায়। মটরশুটির মতো সিম গাছের পুংস্তবক ও স্ত্রীস্তবককে ঘিরে দলমণ্ডল এমনভাবে সাজানো থাকে যে পরাণিষেকের সম্ভাবনা থাকে না, ফলে মটরশুটির মতো সিম উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো খাঁটি বা বিশুদ্ধ অবস্থায় থাকে। সংকরায়নের সৃষ্ট বংশধরগুলো উর্বর প্রকৃতির হয়, সেগুলো নিয়মিত বংশবৃদ্ধি করতে পারে। আমার বংশলতিকাতে টোটাল যে পিআই 6টি রয়েছে, সেই 6টি পিআই এর মধ্যে প্রথম পিআইটি আজকে আলোচনা করলাম, পরবর্তী পিআইগুলো নিয়ে আলোচনা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে